এখন আমরা সবকিছুর উপরে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো মেনে নিলাম। মনে করুন যে আমার ক্যাপাসিটি আছে, আপনার ক্যাপাসিটি আছে। আপনি একটা নিউজ অনুসন্ধানী নিউজ করে আনলেন। এই নিউজটাকে হসপিটালের ভেতরে ঢুকে তারপর করে আনা হচ্ছে। এখন যা হচ্ছে সেটা হচ্ছে মানে জাস্ট ওই আপনি ভাত খেতে গেলে প্লেট থেকে ২-১ টা ভাত পড়ে যায় না সেরকম। দুর্নীতির একটা একেবারে স্বর্গরাজ্যের মধ্য থেকে ২-৪ টা ঘটনা বের হয়ে যাচ্ছে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আমার মনে হয় আপনার আ দৃষ্টিগোচর হয়েছে বিষয়টা। শেখ হাসিনার মেয়ে জামাই, পুতুলের জামাই একটা দেশে এখন বন্দী আছে। এটা সত্য কি মিথ্যা? কোন পত্রিকাতে নিউজ হয়েছে সেটা নিয়ে? পাপলুর বিষয় নিয়ে নিউজ হচ্ছে। সেই বিষয়ের সাথে কি তিনি একাই জড়িত? এর সাথে তো অনেকের নাম উঠে এসছে। সেই দেশের পত্রিকা, সেই দেশের পার্লামেন্টে আলোচনা হয়েছে সেগুলো আপনি নিশ্চয়ই জানেন। তাদের নিয়ে বাংলাদেশের পত্রিকা কি কথা বলেছে? সেই দেশ কথা বলছে। কিন্তু বাংলাদেশের পত্রিকা, টেলিভিশন সেটা নিয়ে কথা বলছে? বলছে না। কেন বলছে না? সেটারও একটা পার্শ্ব না, প্রতিক্রিয়া পাপুলের আছে। বিষয়টা আসছে, আপনি সব সব এখন সব আমি ইয়েতে আসছে। আমি এটা আমি তো যে ব্যাপক কথাটা ভাবে বলবো আসছে। সেই কথাটা আপনার জায়গায় বসে আপনি বলতে হয় না। প্লিজ একটু বলতে দিয়েন। তো আপনি যখন কিনা একটা নিউজ করবেন, করার পরে যেমন ২০ কোটি টাকার কথা যেটা বললেন, সেই বিষয়টা নিয়ে নিউজ করার পরে নিউজটা কি ফেক ছিল? অবশ্যই না। এখন এসে কি দাঁড়িয়েছে? মানে এন্ড অফ দ্য ডে তে এসে দাঁড়ালো কি সেই সাংবাদিক যে নিউজ করেছিল সে হচ্ছে ভুয়া নিউজ করেছে। তার নিউজের ধরনটা ঠিক হয় নাই। সে না বুঝেই করেছে। একজন ব্রিগেডিয়ার জেনারেল যখন হসপিটালের পরিচালকের পদে বসে বলেন যে এই বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতিতে কোন সাংবাদিকের ক্ষমতা আছে তাকে চ্যালেঞ্জ করে আবার ফের আরেকটা নিউজ করা? কখনোই না। তাকে মানে এটা তো হচ্ছে অন রেকর্ড। অফ দ্য রেকর্ড এ তাকে আরো কত কিছু করা হয়েছে সেটা সেই জানে। আমি হয়তো অনুমান করতে পারি। তো খুলনাতে যেদিন নির্বাচন হয়, এই লাস্ট যে আপনার জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের রাতে খুলনাতে একেবারে স্পেসিফাই করেছেন একদম কোট আনকোট টু দ্য লাইন আপনার সে নিউজটা করেছে যে এত ভোটার আছে আমার এই আসনে, এত ভোটার দেখানো হয়েছে। অর্থাৎ তার চাইতে প্রায় আমার ঠিক একজ্যাক্ট ওই ফিগারটা মনে নাই, তার চাইতে অনেক হাজার ভোট বেশি 22,000 ভোট, দেখানো হয়েছে। 22,000 ভোট বেশি দেখানো হয়েছে। আমার মনে নাই। 22,000 ভোট। যখন সেটা করলো সেই প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার কিংবা ওই সংশ্লিষ্ট যে ভোট কেন্দ্রের যে রেজাল্ট সেটা কোনো কিছুই বাতিল করা হয়নি। করা হয়েছে কি? সেই সাংবাদিক জেলে গিয়েছে। আপনি সারাদিন বসে স্বাস্থ্য খাতের বিরুদ্ধে কথা বলছেন। সেখানে শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে একজন সফল স্বাস্থ্যমন্ত্রী বলে তিনি টেলিভিশনের সামনে জাতির উদ্দেশ্যে কথা বলছেন। সেই দেশে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাসিমের বিরুদ্ধে সমালোচনা করলে আটক হবে। ভেরি সিম্পল। হতেই হবে তাকে। কারণ শেখ হাসিনা যেটা বলে আর একজন আপনি কোথাকার কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বললে তাকে আটক করা হবে না। কারণ শেখ হাসিনা যেটা বলে সেটাই সত্য। এটা আমাদের সাংবাদিক নেতা যারা আছে তারা তো তার সামনে গিয়ে সেটাই প্রমাণ করেন। অতএব আমি ছোট মানুষ তো আমি কথাও বেশি বলছেন। নাঈম ভাই আজকে অনুষ্ঠানের মধ্যমণি। তিনার কথা শোনার জন্যই মানুষ আসলে আমাদের অভিযোগ, আমাদের ক্ষোভ যাই আছে সেটাও আমরা উনার উপরেই ঢালছি। দর্শকও যারা না, আছে না, তারাও একদম। হচ্ছে গিয়ে উনার কথা শোনার জন্যই বসে আছে। আমি সবশেষ শুধু ছোট্ট একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে আমি জানি না এরপর আমার সুযোগ আছে কিনা। সে প্রশ্ন হচ্ছে নাঈম ভাইয়ের কাছে উনি তো সবসময় খুবই আ মানে সাদাসিধা ভাবে আক্রমণ করে কথা বলেন না। কিন্তু সাদাসিধা ভাবে উনি সত্য কথাটা বলেন। আমাদের দেশে শেষ যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা কি আসলেই বৈধ? নাকি এই নির্বাচনের মধ্যে ভেজাল ছিল? এই প্রশ্নটা আমি শুধু শুনতে চাই। এবং সেটা নিয়ে আমাদের দেশের পত্র, পত্রিকা, টেলিভিশন যে ধরনের নিউজ করেছে, কোথায় কোন জালিয়াতি হয়েছে। আরে ভাই জালিয়াতির ২-৪ টা জালিয়াতির খবর দিয়ে কিছু লাভ নেই তো। পুরো ব্যবস্থাটাই তো ভুল ছিল। পুরো ব্যবস্থাটাই তো ছিল জোর করে চুরি করে ডাকাতি করে নির্বাচনে জিতে আসার। অতএব এটা নিয়ে আমি নাঈমুল ইসলাম স্যার বলেই সম্বোধন করছি। আমার স্যারের কাছে আমার আ প্রশ্ন যে তিনি এটাকে কিভাবে দেখেন? আ আমার এটা শেষ সময় শেষবারের মতো বলছি সেটা হচ্ছে যে আজকে ধরুন আমি ইলিয়াস হুসাইন, আমি আমাদের ওলিউল্লাহ নোমান ভাই, কনক সরোয়ার বলেন, মাহাথির ফারুকী বলেন অনেক সাংবাদিক বাংলাদেশ থেকে এখন বাইরে আছে। তো আমরা তো সেরেই আসছি। আসলে আমাদের আর ক্ষতি হওয়ার কি আছে? যা আমরা যেখানে আছি এখানে এখন যেভাবে বাঁচার দরকার সেভাবে বাঁচার চেষ্টা করছি, স্ট্রাগল করছি। তো কিন্তু আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকি, আ
আমার জায়গা থেকে আমি বলছি যে আমি অনেকের আমার পরিচিত একটা খবর জানতে পারি তাদের তাদের এলাকা ভিত্তিক কিছু, আমরা তো শুধু আইন নিয়ে কথা বলছি, আসলে আইনের বাইরে অনেক কিছু বাংলাদেশে ঘটছে। আপনি যদি এখন বাংলাদেশের কোনো একটা থানায় যান, ওই থানায় ওসির চাইতে বেশি ক্ষমতা হচ্ছে ওই এলাকার, মানে এমপি তো অনেক পরের কথা, একটা ওয়ার্ডের যুবলীগ বা ছাত্রলীগের সভাপতি এদেরই অনেক দাপট। ওনাদের রেফারেন্স ছাড়া আপনি থানায় গিয়ে কোনো আসামির জামিন করানো বা কোনো আসামির জামিন হবে না, কিন্তু ওনাকে নিয়ে গেলে হবে না সেটা না, উনি গেলে সবকিছু সম্ভব। এরকম চলছে, এক্সেপশন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। অতএব এই আইনের বাইরে আরো যা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনি ফেসবুকে কিছু লিখছেন একটা কিছু, যেমন ধান কাটা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, যে হাহা রিয়েক্ট দিয়েছে একজন ছাত্রলীগের একটা ধান কাটার ইতে হাহা রিয়েক্ট দিয়েছে। তার জন্য সেই ছেলেকে, এই ভিডিওটা আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, ইউটিউবে সেই ভিডিওটা ছিল। হাহা রিয়েক্ট কেন দেওয়া হয়েছে, তাকে বেদম পেটানো হয়েছে ঘরের মধ্যে আটকে। তো দেশব্যাপী এই যে আইনের কথা বলছি, আইনের বাইরেও আওয়ামী লীগের লোকজন যে ধরনের একক একটি নিয়ন্ত্রণ নিয়েছে দেশের, সেটার কাজটা করছে। তো আজকে মানুষকে কেন বলতে হচ্ছে, আপনার, আমি ঠিক জানি না আপনার যে পেজে এখন লাইভটা যাচ্ছে সেখানে দর্শকের মতামত কি, দর্শক কি মতামত দিচ্ছে আমি জানি না, কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু শুনতে চায় সাংবাদিকদের কাছ থেকে, সেই কথাগুলো তারা শুনতে পারে না, যে কারণে তারা নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে তাদের ফেসবুকে অনেক কথা ইঙ্গিতপূর্ণ ভাবে, নাইমুল ভাই যেটা বললেন যে ঘটনা কিন্তু সত্য, অনেক কিছুই আছে যেটা মানে আপনি যদি টাচ করতে পারেন জায়গা মতো, যেমন পর্দার বিষয়টা, এরকম পরিস্থিতির মধ্যে এসে পর্দার বিষয়টা এসছে, কারণ কি, কারণ এটা একজন সাংবাদিকের হাত ধরে এসছে। ওইটা যদি একজন সাধারণ মানুষের, ওই হসপিটালের কোনো চিকিৎসক কিংবা কারো হাত ধরে আসতো, তাহলে কিন্তু ওই চিকিৎসকের চাকরি যেত, এটা কিন্তু নিউজ হতো না তখন আর। যেটা আমরা চিটাগাঙে দেখেছি যে নোমান নামে একজনের সাথে ওই যে কথোপকথনের একটা ভিডিও বের হয়েছে। এখন আমরা কি দেখছি, আসলে তো দেশের অবস্থা ভয়ঙ্কর, যেটা সরকার এতদিন চাপা দিয়ে এসছে, কিন্তু সেটা কিন্তু নিউজ হয়নি, কারণ সে চিকিৎসক বলেছে। এরকম মানুষ যখন নিজে থেকে বলছে, সেটা যত গঠনমূলকই হোক, যত তথ্য উপাত্ত নিয়েই হোক, মানুষ বললে সেই এলাকায় যেই ফেসবুক আইডি থেকে এটা করা হয়েছে, সেই এলাকার আওয়ামী লীগের নেতা যা আছে, তাদের বিভিন্ন টর্চার সেল থেকে শুরু করে পার্টি অফিস, এইসবে ডেকে নিয়ে তাকে সেট করা হচ্ছে, তার ফেসবুক ঘেটে দেখা হচ্ছে কার কার সাথে তারা কথা বলছে, এই বিষয়গুলো হচ্ছে। আমি গতকালকে না, ঠিক গত 2-3 দিন আগে, নাইম ভাই নিশ্চয়ই চেনবেন, নোমান ভাইও চেনেন, হাসান সোহরাওয়ার্দী, যিনি নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্যান্টনমেন্ট, মানে সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ একটি ডিভিশন এটা, নবম পদাতিক ডিভিশন, যেটা সাভারে আছে, তিনি জিওসি ছিলেন। সেই ব্যক্তির ফেসবুক আইডি গায়েব করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি এখন সরকারের বিরুদ্ধে সমালোচনা করে কথা বলে। আরে ভাই, যখন সময় ছিল তখন বলেন না, এখন ঘেউ ঘেউ করে লাভ নাই তো। আপনি কোথাকার জেনারেল না মেজর জেনারেল ছিলেন, আপনার রিটায়ার্ডের পরে আপনার দাম আছে নাকি? এখন বলে লাভ আছে? আজকে যারা ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলে তারপরে সরকারকে প্রমোট করে, মানে সব দোষ হচ্ছে এর, ও তার, শেখ হাসিনা খালি ভালো। তো শেখ হাসিনা ভালো হইলে আপনি, খালেদা জিয়া আজকে জেলে আসে কেন? খালেদা জিয়া আমি কিন্তু অনেক বিজ্ঞ সাংবাদিকদের সামনে কথা বলছি, মানুষ হয়তো মনে করতে পারে মানে গুজব ছড়াচ্ছে কিনা, সে খালেদা জিয়ার কিন্তু নিজের অ্যাকাউন্টেও না, বা নিজে টাকা চুরিও করে নাই। কি হয়েছে, তিনার যে আজকে যে আপনার কনভিক্ট হয়েছে, সেটার কারণ হচ্ছে তিনার গাফলতির কারণে, তিনি তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে নাই। সেই অ্যাকাউন্টও তার নামের না, যে অ্যাকাউন্টে টাকা গেছে, যে অ্যাকাউন্ট থেকে এখন আবার এসে, সেটাও তার না। অতএব রাষ্ট্রীয় কোষাগারের টাকা তছরূপের দায়ে খালেদা জিয়া আজকে জেলে 2 বছর জেল কেটেছেন। সেটা যদি খালেদা জিয়ার ক্ষেত্রে হয়, শেখ হাসিনার বর্তমান বাংলাদেশে গত 2 দিন আগেও আপনি দেখেছেন যে ব্রিজ একটা উদ্বোধন হবে, তার আগে সেটা ভেঙে গেছে। এটাই তো হচ্ছে। আর চোখের সামনে 20 কোটি টোটি যা এখন বলতে চান, তা তো আপনারা নিজের চোখেই দেখছেন। যারা আওয়ামী লীগের লোকজন, তারাও যদি একটা হসপিটালে এখন চিকিৎসা নিতে যায়, সে দেখতেছে যে দেশের অবস্থাটা কি। এটা তো আর বলার কিছু নেই, আমাদের মুখ ফুটে বলার কোনো দরকার নেই, সবাই জানে। সেই জায়গা থেকে আপনি যদি সব শেষ শেখ হাসিনাকে প্রমোট করেন যে তিনিই হচ্ছে ভালো, কিছু বলার নেই। আর আমরা একটা নাটক দেখেছিলাম, আমি সেই নাটকের মধ্যে স্যার বলছেন যে গরুর রচনা বলতে, ওই যে একটা ছোট একটা ছেলে আছে, আমি ওর নাম জানি না, খুবই কমেডি নাটক টাটক করে। তো সে বলছেন যে
স্যার ও দাঁড় করায় রাখছে, কোন একটা ঘটনার জন্য দুষ্টামি করছে, তাকে দাঁড় করায় রাখছে। তখন বলছেন, আমি শেষ করে দিচ্ছি এটা বলেই। তখন তাকে বলছে যে, তুই যদি গরুর রচনা বলতে পারিস তাহলে তোকে বসতে দেওয়া হবে। সে গরু রচনা শুরু করছে যে গরু একটি গৃহপালিত পশু হলেও এটা আসলে গৃহে থাকে না। গরু আমরা কুরবানির হাটে অনেক গরু দেখতে পাই। কুরবানির ঈদে মা বাবাকে বলছে আপনার ডিপ ফ্রিজ কিনে দিতে। যদি কিনে না দেয় তাহলে নানুর বাড়ি চলে যাবে। ঈদে আমি অনেক, যদি ফ্রিজ কিনে তাহলে ঈদে অনেক গরুর মাংস খেতে পারবো। স্যারকে আবার ঠান্ডা করার জন্য বলছে, স্যার আপনাকেও দাওয়াত দেবো, গরুর রচনা শেষ। বুঝছেন? তো আমি এই নাইমুল ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছিলাম যে গত যে নির্বাচন অনেক বাজে, আমি কিন্তু জানতাম যে নাইমুল ভাইয়ের বাবা একজন সংসদ সদস্য ছিলেন। তো সেই সময় নির্বাচন বা 2001-এর নির্বাচন বা 8-এরও নির্বাচন যেটাতে শেখ হাসিনা ক্ষমতায় এসছে, সেই নির্বাচনের সাথে যদি কথা বলা হয়, তুলনা করা হয়, এটা বাজে বলে কোনো কথা নাই। আজে বাজে এটা কোনো কথা না। কথা হচ্ছে শেখ হাসিনা অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, এটা বলতে হবে। কি হবে? আমি যেই দেশে আছি সেই দেশে ট্রাম্পের বিরুদ্ধে CNN নিউজ করেছে। আপনি খুঁজে নেবেন। ট্রাম্পের নিউজ করেছে যে ট্রাম্প 3312 বার মিথ্যা কথা বলেছেন। CNN নিউজ করেছে। ট্রাম্পের নামে, ট্রাম্পের বাসার সামনে গিয়ে ইলিয়াস, ইউ আর রং। এটা মোর দেন 32,000 টাইমস। আমি 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 আচ্ছা, 32-33,000 বার। আচ্ছা, এটা অফিসিয়াল, সেটা সাংবাদিক এখানে নিউজ করেছে, সেটা নিউজ করেছে। তো নাইম ভাই, আমি, আপনি, আমরা কতদিন বাঁচবো বলেন? আজকে আমার উপরে কেন 21 টেলিভিশনের উপরে একা চাপ এসছে? 21 টেলিভিশন কি চাপ এসে? 21 টেলিভিশনের যারা সাংবাদিক ছিল যখন, তারাও কিন্তু মনে করেছে যে সালাম গিয়েছে, সালামের কিছু কাছের লোকজন ইলিয়াস, কনক টনক এরা গিয়েছে, এখন আমরা ভালো থাকবো। আজকের বিষয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপার না, আজকের বিষয় কিন্তু ডিজিটাল নিরাপত্তা। প্রধানমন্ত্রীকে নিয়ে বলছি না, আমি ওই নিরাপত্তা অ্যাক্টের কথাই বলছি। যদি নাকি সেই জায়গাটা যদি হিট করা যায়, হয়তো 100 জন সাংবাদিক জেলে যাবে, 50 জন সাংবাদিক গুম হবে। হচ্ছেই তো, 1 জন 2 জন করে তো সারা দেশেই হচ্ছেই, প্রতিদিনই হচ্ছে না? খুন ধর্ষণ কি হচ্ছে না দেশে? সেটার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলছি, কিন্তু মূল ট্রিটমেন্ট যেখানে দেওয়ার দরকার সেখানে দিচ্ছি না। অর্থাৎ সেইটা ঠিক করতে হবে। আমার শেখ হাসিনাকে সরাসরি অ্যাটাক করার দরকার নেই, সেটা বাংলাদেশে বসে করা সম্ভব না। আমি নারায়ণ ভাইয়ের কাছে, ওনাদের মতো বিজ্ঞ সাংবাদিকের কাছে আমি সেটা চাইও না। ওনারা যেভাবে কথা বলেন আমাদের সেভাবে অধিকারটাই কিন্তু যদি আমাদের আদায় হয়, বলতে হবে যে এটা একটা অবৈধ কথা বলার নির্বাচন। স্বাধীনতা যদি ফিরে পাই তাহলে ডেফিনেটলি অনেক কিছু করা সম্ভব। সংবিধানের এই ধারাকে এই নির্বাচন ভায়োলেট করেছে, যে কারণে এই নির্বাচনটা অবৈধ। দ্যাটস অল। জি, ধন্যবাদ ইলিয়াস হোসেন। নাইম ভাই, সালাম আলাইকুম। উনি আমার শিক্ষক সমতুল্য। আজকে এখানেও ধরুন বাংলাদেশের অন্য কোন সাংবাদিক যদি আসতো নাইমুল ইসলাম খানের ওই পর্যায়ের, তাহলে আমার কথার ধরন না একটু অন্যরকম হতো। কিন্তু নাইমুল ইসলাম খান এমন একজন মানুষ, তিনাকে আপনি মানে এই পরিস্থিতিতে এসেও সরাসরি দোষ দিতে পারবেন না, কারণ উনি কথা এত সুন্দর করে বলেন এবং সরাসরি তেলবাজি করেন না। এটাও কিন্তু বাস্তব কথা, আপনাকে মানতে হবে। ধরুন প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন গুলো আছে, সেখানে আপনি ফারজানা রূপা থেকে শুরু করে অনেক সাংবাদিক আছে, তাদের কথাবার্তার যে নেকেট একটা অবস্থা আমরা দেখি, নাইমুল ইসলাম খানের সেই অবস্থা আপনি কখনোই দেখবেন না। তো সেই কারণে নাইম ভাইকে খুব আক্রমণ করে কথা বলতে যাবে না আর কি, কথা বলা। কিন্তু অভিভাবক হিসাবে ক্ষোভ তো থাকবেই। ধরুন আজকে আমি, ইলিয়াস হুসাইন, আমার যুক্তরাজ্য থেকে আছেন অলিউল্লাহ নোমান ভাই, এক সময়ের অনেক বিজ্ঞ একজন সাংবাদিক, এবং যিনি একটা নিউজ, সেই নিউজটা হচ্ছে কি, দুইজন বিচারকের, আমি যদি ভুল না করি, দুইজন বিচারকের কথোপকথন, যেটা যুদ্ধাপরাধের বিচার নিয়ে হয়েছিল, সেই কথোপকথন তিনি ফাঁস করেছেন। সেটা হচ্ছে তিনার বিরাট বড় অপরাধ। এখন যদি আপনার কারো কথোপকথন ফাঁস করা যদি অপরাধ হয়, 71 টেলিভিশন আর সময় টেলিভিশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের ব্যক্তিগত কথোপকথন তারা ফাঁস করে। এটা নাইম ভাই আছে এখানে, আমার চাইতে অনেক ভালো বোঝেন। এটা কি আমাদের সংবিধান, আমাদের আইন দ্বারা সিদ্ধ? কেউ কি পারে? কোন আদালতেও যদি নাকি কোনো ডকুমেন্ট উপস্থাপন করা হয়, সেটাও কি কখনো কোনো টেলিভিশন এনে প্রচার করতে পারে? কখনোই পারে না। তারপরেও কিন্তু তারা করছে। কিন্তু অলিউল্লাহ নোমান যখন পত্রিকাতে বা তার টেলিভিশনে যেখানেই হোক তিনি প্রচার করেছেন, তখন কিন্তু তিনাকে ঠিকই বাসায়ও যেতে পারে না, অফিস থেকে সোজা তাকে যুক্তরাজ্যে চলে আসতে হয়েছে। আজকে আমাদের সাথে আরেকজন থাকার কথা ছিল, ডক্টর কনক সারওয়ার।
যিনি 9 মাস জেল খেটেছেন। এর কারণ কি? জনতার কথা। জনতার কথা কোনো মেকি কোনো প্রোগ্রাম না, সেটাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেটা বলে সেই কথাগুলি সেখানে প্রচার করা হয়। একটা জায়গায় গিয়ে দাঁড়াতো, সেখানে মানুষ আসতো, এসে তার ইচ্ছা মতো তার মন্তব্য করত। সেটার জন্য তাকে 9 মাস জেল খেটতে হয়েছে। তিনি এখন যুক্তরাষ্ট্রে বন্দী অবস্থায় আছে মনে করতে পারেন, কারণ তিনি এখন দেশে যেতে পারবেন না কোনোভাবেই। আমি কিছুটা সুবিধাজনক অবস্থাতে আছি, আল্লাহর রহমত ছিল। আপনি সবসময় তো সুবিধাজনক অবস্থানে আছেন, ছিলেন, আছেন এখনো। কিছু বড় ভাই ছিল, এই নাইম ভাইদের মতো অনেকেই আছে যারা খুব ভালোবাসতো, যে কারণে তাদের সহায়তায় মানে ভালোভাবে এয়ারপোর্ট পার হতে পেরেছে। এই হচ্ছে দেশের অবস্থা। এখন যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন সেটা হচ্ছে, আমি অনেক সাংবাদিক নেতার কাছে শুনি যে এরকম এটা বিরাট কিছু হতে পারে, এই আইন যদি পাশ হয় তাহলে বিরাট কিছু হতে পারে। দেখুন, আমরা যেদিন কথা বলছি তার ঠিক একদিন আগে একজন সাংবাদিককে আনসার সদস্যরা ধরে পিটিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই পেটানোর কারণ কি? তাদেরকে ওইভাবেই তাদের কমান্ডিং অফিসার যারা আছে বা রাষ্ট্র ব্যবস্থা যেটা, সেটা এরকমই যে এখানে সাংবাদিক ঢুকতে পারবে না, কোনো নিউজ টিউজ করতে আসলে ধরে পেটাবা। তাদের কিন্তু পারমিশন দেওয়া আছে। একজন আনসার সদস্যের এই ক্ষমতা নেই একজন সাংবাদিকের গায়ে হাত তোলা। আমরা দেখে এসেছি, তাই না? তারপরে পেটানো হয়েছে। তো আমরা সেটা তো সাফার করছি অলরেডি। এরকম না যে এটা হলে কি হবে এরকম বিষয় না। আমাদের সাংবাদিকরা ধরুন বলেন, স্বাস্থ্য খাত যারা হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে আপনার কি ফাইটার, তাদেরকে কাজ করতে হবে, তারা কাজ না করলে সেটা নিয়ে আমরা নিউজ করি। আমি একজন সাংবাদিক, আমার কাজ কি? আমি ফ্রন্ট লাইনার হিসেবে আমার কাজটা কি? দেশের যেই পরিস্থিতি আসুক সেই পরিস্থিতিতে আমাকে সত্য কথা বলতে হবে। তাই কি বলছি আমরা? আজকে যদি নাকি শুধুমাত্র আপনারা ইকবাল সোবহান, যিনি কিনা বাংলাদেশের একেবারে সাংবাদিকদের সর্বোচ্চ লেভেলের একজন নেতা, একেবারে সর্বোচ্চ টপ লেভেলের একজন নেতা, ইকবাল সোবহানের মতো একজন মানুষের টেলিভিশনে গত কিছুদিন আগে ডাক্তার ফেরদৌস দেশে গিয়েছে, আপনারা জানেন। সেই ফেরদৌসের দেশে যাওয়ার পরে তার টেলিভিশনে যখন একটি নিউজ হয় যে ফেরদৌস হচ্ছে খন্দকার মুস্তাকের ভাতিজা, একেবারে কোট আনকোট বাই নেমে সেই নিউজটা গিয়েছে যে ডাক্তার ফেরদৌস খন্দকার মুস্তাকের ভাতিজা। একেবারে ভ্রান্ত একটি খবর। আমি নিজেও ফেরদৌসের সমালোচনা করেছি, কারণ তিনি কিছু মিথ্যা কথা বলেছেন। কিন্তু ডাক্তার ফেরদৌসকে কেন খন্দকার মুস্তাকের ভাতিজা হোক আর না হোক সেটা নিয়ে খন্দকার ফেরদৌসের কোনো তর্ক বিতর্ক করা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে, ইকবাল সোবহানের মতো একজন মানুষের টেলিভিশনে যখন যায় যে তিনি হচ্ছে খন্দকার মুস্তাক, এবং সেটার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এই ডাক্তার ফেরদৌস হেলথ অ্যাডভাইজার বা কোনো একটা বড় পদে বসতে যাচ্ছিল, সেটাকে ইকবাল সোবহান বসতে দেবেন না, যে কারণে তিনি সেটাকে অন্যভাবে আঘাত করেছেন। এটাই কি সাংবাদিকতা? এবং ইকবাল সোবহান যখন দেখেছেন যে এটা মিথ্যা কথা, মানুষ জেনে গেছে, তখন কি ইকবাল সোবহানের টেলিভিশনে সেই নিউজের কোনো প্রতিবাদ আমরা দেখেছি? এখন পর্যন্ত দেখিনি। এই সব মিলিয়ে আমাদের যারা আমাদের লেভেলে সাংবাদিক, কিংবা আজকে সাংবাদিকতার যে অবস্থা, নাইম ভাই নিজেও স্বীকার করবেন কি পরিস্থিতির মধ্যে আছে। নাইম ভাই মাত্র এই এক সপ্তাহ হয়তো হয়েছে যে একটা নিউজ লিখেছিলেন যেখানে বলছেন যে তিনার পত্রিকার এমপ্লয়ীদের বেতন দিতে পারছেন না বা সামনে পারবেন না। এই পরিস্থিতির কারণ কি? আমাদের যারা সাংবাদিক নেতা আছে তারা কি খারাপ আছে? তারা কিন্তু খারাপ নাই। আমরা সব কথায় ধরুন শেখ হাসিনাকে ওনাকে একটা ভালো জায়গায় রাখতেই হবে, কারণ ওনার যে সংবাদ সম্মেলনগুলো হয় সেই সংবাদ সম্মেলনে যদি নাকি আপনি সাংবাদিক, আপনার যার সেখানে ঢোকার অ্যাক্সেস আছে, তিনি যখন গিয়ে বলবেন যে ম্যাডাম দেশের অবস্থা দিস দ্যাট, তখন তিনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এগুলো করা দরকার, কি বলে, মেরামত করা দরকার। আপনি যখন তার সামনে গিয়ে বলবেন যে আপা দেশের অবস্থা তো মোটামুটি সিঙ্গাপুর কানাডার অবস্থায়, আমাদের এই যে পিডিএফ যে আছে, বিজিবির যে আপনার কার্ড আছে সেই কার্ড মানুষ নিচ্ছে না, দেশের মানুষ খুব ভালো অবস্থায় আছে, 4 বেলা খেয়ে থাকছে, এগুলো যখন আপনি শেখ হাসিনাকে গিয়ে বলবেন, তখন শেখ হাসিনা নোবেল দরকার এখন। শেখ হাসিনা কি পাবে? শেখ হাসিনা তো বুঝছে যে আমার যারা সাংবাদিক আছে, যারা এত বড় বড় সাংবাদিক, তারা যে কথা বলছে এটা তো আমাকে মানতেই হবে, এটাই সত্য কথা। এটা আপনি কি বলছেন? এর কারণ কি? উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে নিজে ভালো থাকা। এরপরে আপনার সাংবাদিক কে কি আছে, দেশের মানুষ কেমন আছে, সেটা আপনার জানার দরকার নেই। আপনি শুধু নিজে ভালো থাকতে চাচ্ছেন, আপনার একটা প্লট দরকার, আপনার টেলিভিশন যেটা আছে সেই টেলিভিশনের অবস্থা ভালো দরকার, আপনি হ্যালো করবেন মিনিস্ট্রিতে, আমার ওই যে ওইখানে লোক যাবে একজন, ওরা একটা এই ব্যবস্থা করে দাও, এগুলো ঠিক থাকলেই হলো। আর দেশের কোনো কিছু ঠিক থাকার দরকার নেই। ইলিয়াস, আপনার কাছে আবারও আসবো। জি।
you.